চট্টগ্রামে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখেছি। শেখ হাসিনা ফোর্স মানে শেখ হাসিনার ফোর্স তারা একটা নতুন মিশনে নেমেছেন। 15 থেকে 30 জনের একটা টিম, তাদের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ তৈরি বলেন অথবা জনগণের নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বলেন, এই কর্মকাণ্ডগুলো করছে। প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদী এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মধ্যে বৈঠক। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিন্তু জাতিসংঘ একটি বৈঠক করবেন বলেও শোনা যাচ্ছে। জাতিসংঘ যখন আওয়ামী লীগের সাথে বৈঠকে বসবে বা বৈঠকে বসার পরিবেশ করবে, তখন কিন্তু আওয়ামী লীগের যে একটি ঐতিহ্যগত মান মর্যাদা রয়েছে সেটি কিন্তু আন্তর্জাতিক মহলে আরো বেশি প্রকাশিত হবে। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মারিতে পড়বে না, একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটে, সেখানে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। দর্শক, যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে কে জিতবে? পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন 3 বার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা, আরো যদি 10 বার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান। পেহেলগাঁওতে হামলা ভারতই করিয়েছে, যা পাকিস্তানের বক্তব্য। অর্থাৎ পাকিস্তানের ভাষায় কথা বলছেন বাংলাদেশের আইন উপদেষ্টা। এই পোস্ট ঘিরে শোরগোল পড়তেই তিনি তা ডিলিট করে দেন। কিন্তু বেকায়দায় পড়লেন মোহাম্মদ ইউনূস, সেই সঙ্গে বেকায়দায় পড়ল বাংলাদেশ। কারণ ভারত যদি সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে করা ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশের বিরুদ্ধেও তা নিতে হবে। ডক্টর আসিফ নজরুল্লাহ কি কাশ্মীর হামলার পরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন? ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যে সফর করে গেলেন কাশ্মীর হামলার আগে, সেইখানেও নাকি কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। চট্টগ্রামে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখেছি। আপনার শেখ হাসিনা ফোর্স মানে শেখ হাসিনার ফোর্স, আমাদের রাজনীতিতে একটা কমন বক্তব্য আছে, জিআর সৈনিক, একও দেশ গড়ো, তারপর হচ্ছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। এই যে মানে ফোর্স হিসাবে একজন সেনা বা সৈনিক নিজেদেরকে দাবি করা যেই ভাইরা আছেন, তারা একটা নতুন মিশনে নেমেছেন। কেউ বলছেন যে শেখ হাসিনা তার কি বলা হয়েছে যে অনলাইন বার্তা দিচ্ছেন, সেখান থেকেই হয়তো দৃশ্যপটের পেছনে আরো অনেক কিছু আছে। যারা বড় মাপের নেতা আছেন তারা এই মুহূর্তে সবাই দেশ ছেড়ে পলাতক থাকার কারণে একদম লোকাল বা গ্রাস লেভেল পর্যায়ে যে নেতা কর্মীরা আছেন তাদেরকে দিয়ে শেখ হাসিনা ফোর্সটা তৈরি করা হচ্ছে। এই ফোর্সের মূল কাজ হচ্ছে, ধরেন ভোরবেলা আমি দেখলাম যে বেশিরভাগ সময় আওয়ামী লীগের যতগুলো ঝটিকা মিছিল হলো, এই মিছিলের আনুমানিক সময়টা থাকে ভোর 5টা থেকে আপনার 7টার মধ্যে। এই সময়টা বেছে নেওয়ার কারণ কি? দুইটা কারণ। এখন হুট করে আপনি দিনের বেলা যদি একটা আওয়ামী লীগের পক্ষে মিছিল দেন, আপনার ধাওয়া দিবে, দৌড়ানি দিবে, তারপর হচ্ছে মব জাস্টিসের ঘটনা ঘটতে পারে, গ্রেপ্তার হতে পারেন, নানান আশঙ্কা থাকে। তো এই কারণে সম্ভবত বেছে বেছে তারা ভোরবেলাটা বেছে নেন। কারণ বাংলাদেশের মানুষ গ্রাম অঞ্চল ছাড়া শহরে খুব বেশি আমরা এই ভোরবেলা সজাগ হয় না। আর যারা সজাগ হয় এই সকল মিছিলে বাধা প্রতিহত করা অথবা এখানে তাদেরকে দৌড়ানি দেওয়া, ধাওয়া দেওয়া, এই কাজগুলা মানে মানুষগুলা ভোরবেলা ওঠে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা গভীর রাত পর্যন্ত সজাগ থাকেন, তারপর সকাল 8টা 10টায় তাদের ঘুম ভাঙে। আর যার কারণে যে সেফ জোন হিসাবে যতগুলো ঝটিকা মিছিল হয়েছে 80% ঝটিকা মিছিল হচ্ছে সকালবেলা শেখ হাসিনার ফোর্স যারা আছেন তারা প্রমাণ করার চেষ্টা করছেন, এবং এই সকল ভিডিওগুলো বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও প্রচার করা হচ্ছে। গতকালকে চট্টগ্রাম নগরে ভোরের দিকে আপনার কেউ বলছেন যে ভোর 5টা থেকে 6টার মধ্যে নগরের লাভলেন এলাকায় শেখ হাসিনা ফোর্সের আপনার একটা অস্তিত্ব মিলেছে বা দেখা মিলেছে। তাদের ব্যানারের মধ্যে লিখা ছিল শেখ হাসিনা ফোর্স। তারপর তারা আপনার বক্তব্য দিয়েছেন, স্লোগান দিয়েছেন, 15 থেকে 30 জনের একটা টিম। তো এদের মধ্যে আবার মিছিলের পর অভিযান চালিয়ে যাদের চেহারা দেখা গেছে তাদের অনেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তো এরপর আমাদের ওসি সাহেব বলছেন যে ফুটেজ দেখে যাদেরকে আটক করা হয়েছে বাকিদের আটকের অভিযান চলছে। তবে শেখ হাসিনা ফোর্স নামক একটা ফোর্সের অস্তিত্ব তারা আবিষ্কার করেছে। এখন এই ফোর্সটা বেসিক্যালি কি ধরেন কোনো অথরাইজড গোছালো শৃঙ্খলা এরকম না। এখন আওয়ামী লীগের মধ্যে যারা তেগি নেতা কর্মী আছে তারা মনে করতেছে দলের এই দুর্দিনে আমরা একটু মাঠে থাকি, ভবিষ্যতে দল ক্ষমতায় আসলে আমরা সুযোগ সুবিধা পাবো, যার কারণে তারা কিন্তু মাঠে ময়দানে নিজেদের অবস্থান প্রকাশ করছেন। আবার কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের উপর কিন্তু অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে। ধরেন আওয়ামী লীগ করছে কিন্তু কোনো রকম অপকর্ম করে নাই, কোনো অন্যায় করে নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাদের বিরুদ্ধে কিন্তু ঘটনা ঘটছে। আর যেটা খুব ছাত্রদল এক গ্রুপের মাধ্যমে যে দৃশ্য দেখলাম, তারেক রহমানকে ধন্যবাদ যে তিনি অ্যাকশনে গেলেন। এখন শেখ হাসিনার এই ফোর্স যারা আছেন, বেসিক্যালি যারা আওয়ামী লীগ করে সবাই ফোর্স, বাট এই যে নতুন ভাবে রাজনীতিকে উজ্জীবিত করার জন্য
লোকাল যে পোলাপাইন আছেন বা নেতারা আছেন, আপনি দেখবেন ইদানিং সময় শেখ হাসিনা বিভিন্ন একদম গ্রাম প্রান্তিক পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ অথবা যে এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান, তাদের সাথে তিনি কথা বলছেন। এটা হচ্ছে যে গ্রাস লেভেলে যেহেতু বড় মাপের নেতারা সব পলাতক, হাইব্রিডরা নাই, সো যারা দলটির অরিজিনাল একদম তৃণমূলের কর্মী তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তাদের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ তৈরি বলেন অথবা জনমনে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বলেন, এই কর্মকাণ্ডগুলো করছে। তবে রাইট নাও এই কর্মকাণ্ড যারাই করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ফুটেজ যখন প্রকাশিত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে, আর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে এই শেখ হাসিনার ফোর্স নামক সারা বাংলাদেশের যেখানে ঝটিকা মিছিলগুলো হচ্ছে তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান চলছে। দেখা যাক শেখ হাসিনার এই ফোর্স কতটুকু কাজ করতে পারে, নাকি ভোরবেলায় কাজ করবে, দিনের আলোতে কখন তারা মাঠে নামবে, অনেকে আবার অপেক্ষায় থাকে তাদেরকে দৌড়ানি দেওয়ার জন্য। তো রাজনীতিতে আছে চড়াই উতরাই পার হবে, বিএনপি এক সময় ঝটিকা মিছিল দিছে, এখন আওয়ামী লীগ দিচ্ছে। প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদী এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মধ্যে বৈঠকের এক প্রসঙ্গে শেখ হাসিনা বিষয়ে প্রশ্ন করা হলে নরেন্দ্র মোদী বিষয়টি এড়িয়ে যান। এখানে মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী বিষয়টি এড়িয়ে যান এবং আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু এড়িয়ে না গিয়ে উনি প্রশ্নের উত্তর দেন। এবং সাংবাদিকরা যখন ওনাকে জিজ্ঞেস করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা যিনি বাংলাদেশের তৎকালীন বা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন উনি কি প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা, তখন আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট উনি বলেন যে বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট ঘটেছে যেই প্রেক্ষাপটের কারণে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশ ছাড়তে এবং ওনার ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং ক্ষমতা ছাড়ার পরবর্তীতে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে আইন কানুন রয়েছে প্রচলিত সেই আইন কানুন অনুযায়ী যদি তিনি বৈধতা রাখেন এবং সেটি উনি যদি ওনার রাজনৈতিক দল দ্বারা এবং জনগণ দ্বারা যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণযোগ্যতা রাখেন। কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে ওনাকে প্রত্যাখ্যান করেছে তাতে আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করবে। এই একটি বিষয় এখানে পরিষ্কার হয়ে গেল। এবং নরেন্দ্র মোদীর যে বিষয়টি আমি প্রথমে বলেছিলাম যে নরেন্দ্র মোদী কিন্তু এই বিষয়ে কোনো ধরনের মুখ খোলেননি। এখানে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, শেখ হাসিনাকে কি আপনারা দেশে পাঠাবেন কিনা, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরত নিতে, আপনি শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছেন? তো তখন কিন্তু নরেন্দ্র মোদী এই বিষয়টি কোনো উত্তর দেননি, উনি নীরব ছিলেন এবং ওনার নীরবতার কারণে ওনার যে প্রেস সচিব ছিলেন সেই প্রেস সচিব সচরাচরই বলে দিলেন যে আসলে এই বিষয়ে উনি এখন কথা বলবেন না বা কথা বলতে চাচ্ছেন না। এর পরবর্তীতে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের কাছে এই প্রশ্নগুলো করা হয়। এর মধ্যে একটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটি কিন্তু আমি দিলাম এবং আরেকটি প্রশ্ন ওনাকে করা হয় যে আমেরিকা বা ভারত কোনোভাবে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে কিনা এবং শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে ফেরত দেওয়া সম্ভব কিনা। তখন আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি প্রতি উত্তরে যে বিষয়টি জানান সেটি হচ্ছে বাংলাদেশের যে বিচারিক ব্যবস্থা বর্তমানে রয়েছে সেই বিচারিক ব্যবস্থার বেশ কিছু বিষয় আমি শুনেছি এবং এ পর্যন্ত শুনেছি যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ শেখ হাসিনার কথা বলছেন উনি, শেখ হাসিনা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মামলার আসামি। এখানে ওনার উপর মানবাধিকার লঙ্ঘন করা থেকে শুরু করে গণহত্যার বেশ কিছু অভিযোগ রয়েছে। এখন এই বিষয়টি যদি ওনার রাজনৈতিক দক্ষতা এবং রাজনৈতিক পারদর্শিতার উপর ভিত্তি করে উনি যদি কাটিয়ে উঠতে পারেন এবং বাংলাদেশে উনি যদি এই বিচারিক যে ব্যবস্থাটি রয়েছে সেই ব্যবস্থাটির মাধ্যমে ওনাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে ভারত আমার মনে হয় যে ওনাকে ওনার দেশে যে সম্মান রয়েছে সেই সম্মানে ফেরত পাঠাতে সক্ষম হবে। এর পরবর্তীতে সাংবাদিকরা আরো বেশ কিছু প্রশ্ন করেন, তবে উনি সেই প্রশ্নগুলো স্কিপ করে যান বা উনি কোনো ধরনের উত্তর দেননি। তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? দেখুন এখানে স্পষ্টত ওনার যে সকল বক্তব্য এবং প্রকাশিত প্রতিবেদনগুলোর যে তথ্য উপাত্ত রয়েছে এবং কূটনৈতিক চ্যানেলগুলোর যে তথ্য উপাত্ত রয়েছে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনার বৈধতা অবৈধতা বাংলাদেশের সাংবিধানিক বিষয়বস্তু এবং শেখ হাসিনার যে মামলাগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু এক ধরনের ধূম্রজাল তৈরি হয়ে আছে। দর্শক, যা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে ভয়ঙ্করভাবে অভিযোগের মাধ্যমে ভারত নতুন কোনো পরিকল্পনায় এগোয় কিনা, আমরা তারই ইঙ্গিত পাচ্ছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে নিউজগুলো আসছে নতুন করে সেগুলোকে কেন্দ্র করে। ডক্টর আসিফ নজরুল সম্ভবত সেই সুযোগটি করে দিয়েছেন ভারতকে। তিনি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বুধবার তার ফেসবুক পেজে যে পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি পরোক্ষভাবে ভারতকেই দোষারোপ করার চেষ্টা করছেন বা করেছেন এই হামলার পিছনে, সেটি তারা নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। যেমন এই গণমাধ্যমগুলোতে তারা যে অভিযোগগুলো করছে, ডক্টর আসিফ নজরুল নাকি কাশ্মীর হামলার পরপরই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে যে সফর করে গেলেন কাশ্মীর হামলার আগে, সেখানেও নাকি কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। আমি যদি এক এক করে একটু বলি, যেমন জি নিউজ বলছে যে যেখানে কাশ্মীর হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানি মদতপুষ্ট গোষ্ঠী জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা খুব কৌশল করে এর জন্য
ভারত সরকারের প্রতি আঙুল তুললেন। আপনারা জানেন যে একটি পোস্ট শেয়ার করেছিলেন, তার মোটা দাগে কথা হচ্ছে কাশ্মীরে যেখানে হাই সিকিউরিটি মেনটেন করা হয় সেখানে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে জঙ্গিদের প্রবেশের কোনো ধরনের সুযোগ নেই। বেছে বেছে হিন্দু দেখে আক্রমণ করার অর্থ হচ্ছে এটি বিশাল একটি প্ল্যানিং এবং এর পেছনে ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়া এটি করার সুযোগ নেই, ইত্যাদি ইত্যাদি। তিনি অনেক কথা বলেছিলেন, মানে আরেকজনের পোস্ট শেয়ার করার মাধ্যমে তিনি এমনটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন, সেটি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে। আমি যদি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে করা হয়েছে, একটি গণমাধ্যম বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পহেলগাম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পরেই লস্করি তয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং এখানে বলা হচ্ছে যে গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে মনে করছেন। এই ছবিটি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এই ছবিটি এডিটেড কিনা আমরা জানি না। যেখানে আসিফ নজরুলের পাশে আরো কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, লস্করে তয়বার সত্যি কোনো সদস্য দাঁড়িয়ে আছেন কিনা আমরা জানি না। তবে অভিযোগটি করা হয়েছে। দ্য প্রিন্ট ভারতের অন্যতম গণমাধ্যম, তারা বলছে যে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঘন্টা পর ঘন্টা নিরাপত্তা পালনের পর পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের আইন উপদেষ্টার একটি ফেসবুক পেজ থেকে একটি বিষয়টি আরো জটিল করে তোলা হয়েছে। হত্যাকাণ্ডের নিন্দা তিনি ঠিকই জানিয়েছেন, তবে ভারতীয় নিরাপত্তা সংস্থার ঘটনার বর্ণনার উপরে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলতে চেয়েছেন যে আসলে এর পিছনে ভারত সরকারই দায়ী। আমরা এও দেখতে পাচ্ছি যে দ্য প্রিন্টে একথাও বলা হয়েছে, কদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচি এলেন। পাকিস্তানের পররাষ্ট্র সচিব দীর্ঘ 15 বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে নাকি কাশ্মীর ইস্যু আলোচনায় এসেছে।